প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহানাত বিশ্বাস ইয়াসমিন। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা এই অনুষ্ঠানে দিনের গুরুত্বপূর্ণ যেসব নিউজগুলো হয় সেখানে থেকে বাছাই করে 2-3টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে সারাক্ষণের জন্য পুরোটা সময় জুড়ে একজন অতিথি থাকেন, আর 2-3টা বিষয়ের জন্য জুমে আমাদের সাথে যুক্ত হন 2-3 জন অতিথি। আজকেও আমাদের 3টি বিষয় আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি। প্রথম বিষয়বস্তু হলো উপজেলা নির্বাচন, বিএনপিতে বহিষ্কার ও এমপি মন্ত্রীদের সতর্ক বার্তা ইসির। এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করছি। উপজেলা নির্বাচন প্রথম পর্বের 8ই মে শুরু হচ্ছে, 150টি, এরপর দ্বিতীয় পর্ব, তারপর তৃতীয় চতুর্থ পর্ব 4টি ধাপে হবে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে জুমে থাকবেন একজন অতিথি, অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিনি যুক্ত হবেন। আমাদের দ্বিতীয় বিষয় আলোচনা করব আমরা, যেটাও আমাদের দীর্ঘদিনের আলোচনার বিষয়, গত 1 মাস থেকে তাপ প্রবাহে ধুঁকছে সারা দেশ। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সবুজায়নের নামে বিলাসী গাছ রাজধানীতে, একই সাথে বরেন্দ্র উন্নয়নে 350 কোটি টাকার দুর্নীতি, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তৃতীয় বিষয় থাকবে আমাদের আলোচনার যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভে ব্যাপক পুলিশি নির্যাতনের। এই বিষয়টি আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসরায়েলের পক্ষ হয়ে তারা বিক্ষোভে নেমেছে, যদি ইসরায়েলকে সমর্থন করে তাদেরকে বয়কট করার জন্য। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমাদের সাথে 3টি বিষয় আলোচনার জন্য যুক্ত হবে অতিথিরা। আমাদের সাথে পুরোটা সময় জুড়ে স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যুক্ত থাকার জন্য আমাদের সাথে। চলে যাচ্ছি প্রথম আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করি। 2015 সালে যখন স্থানীয় সরকার নির্বাচন আইনটি সংশোধন হলো, কারণ এর আগে যখন নির্বাচন হতো তখন প্রতীক ছাড়া নির্বাচন হতো, প্রতীক দিয়ে 2015 সাল থেকে নির্বাচন শুরু হলো। এই সংশোধনের পরে 19 সালে আমাদের হলো একটা নির্বাচন হলো, সেখানে প্রতীক দিয়ে হলো। সেই প্রতীকে কিভাবে সেই সহিংসতা হয়েছে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন আমরা সেটা দেখেছি। এরপর এবার যখন আবার নির্বাচনটি আবার শুরু হলো, এবার 7 জানুয়ারি পরে এই স্থানীয় সরকার নির্বাচন প্রথম হলো, উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা হলো। এবং আমরা জানি আওয়ামী লীগের জন্য তৃণমূল রাজনীতি অনেক বড় একটা শক্তি। এটা নিয়ে নানান ধরনের কথা শুরু থেকে দলীয় প্রধান বলছেন, সাধারণ সম্পাদক তিনি বলছেন। কেন বলছেন এটা আপনার কাছে আসবো, যে কেন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা নির্বাচনে আসতে পারবে না, এটার কোনো আইন তো নেই। সেই কথা দলীয় প্রধানের কথা বারবারই সাধারণ সম্পাদক সবাইকে বলছেন, এরপরও এখনো আছেন। আমি আপনার কাছে আসছি এই বিশ্লেষণ জানতে। তার আগে এই বিষয়ে আমাদের যে একটি প্যাকেজ আছে আমাদের রিপোর্টার করেছে, সেটা একটু দেখে আসি, তারপর আমরা বিশ্লেষণে যাচ্ছি প্যাকেজটাতে। হাতে সময় নেই, তাই ভোটের মাঠে নাওয়া খাওয়া ভুলে প্রচারণায় প্রার্থীরা। উপজেলা নির্বাচনের প্রথম ধাপকে সামনে রেখে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি যোগ্য, মাদক মুক্ত উপজেলা গ্রহণ করবে এবং সাধারণ জনগণ যার কাছে যায় আশ্রয়স্থল হিসাবে চিহ্নিত হবে, আমরা সেই ব্যক্তিকে নির্বাচন হিসাবে দেখতে চাই। সুখে দুঃখে আমাদের পাশে যায় থাকবে, তাকে আমরা নির্বাচনে ভোট দিতে চাই। জনগণের কাজ করব এরকম প্রার্থী আমরা চাই, যাতে জনগণের খোঁজ খবর লয়, নির্বাচনে আগে নির্বাচনের পরেও যেন লয়। নির্বাচনে অংশ নেয়নি বিএনপি, তবে দলটির কয়েকজন নেতারা লড়ছেন কেন্দ্রের সিদ্ধান্ত না মেনে। আর ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় বিভক্ত কর্মীরা এ নিয়ে অভিযোগের তীর ছুড়ছেন একে অন্যের বিরুদ্ধে। বরাদ্দ দেওয়ার যে একটা ট্র্যাডিশন শুরু হয়েছে, রাস্তা দিবে, ঘাট দিবে, উন্নয়ন করবে, এইটা যাতে যে প্রার্থী করে এটা বন্ধ করতে হবে। এমপির বরাদ্দ নানাভাবে আমাদের ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমরা আশা করছি যে 8 মে ভোটাররা তাদের ভোট নিরাপদে ভোট কেন্দ্রে এসে দিয়ে এবং নিরাপদে তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবেন। সেই রকম আইন শৃঙ্খলা আমাদের বজায় থাকবে। এদিকে রাজশাহী এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানালেন, নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তারের চেষ্টা হলে কঠোর হবে ইসি। আপনি যদি কারোর আশীর্বাদ পুষ্ট হয়ে তাদের সুবিধা নিতে চান, এটা কিন্তু প্রকাশিত হয়ে যায় যে আপনি কার দৌড়ে কার শক্তিতে শক্তিয়ান হয়ে এটা আপনি করছেন। আমরা এরকম টের পেলে আমরা একদম সোজা ক্যান্ডিডেট হচ্ছে বাতিল করে দিব। আগামী 8 মে প্রথম ধাপে ভোট হবে 150 উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনাব সুভাষ সিংহ রায়, দেখলেন আপনি রিপোর্টটি, শুনলেন আপনি। ইসি রাশেদা চৌধুরী খুব কঠোর বার্তা দিলেন, উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীরা তাদের স্বজনদের পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর হবে ইসি, প্রয়োজনে
প্রার্থিতা বাতিল করা হবে। এই পর্যন্ত কেন আসতে হলো? এটা তো খুব স্বাভাবিক কথা যে কেন তারা প্রভাব বিস্তার করতে পারে বলে দলীয় প্রধান থেকে বারবার বলা হচ্ছে তাদের আত্মীয়রা প্রার্থী হবে না, সেখান থেকেও সরলো না। তারপরে যদি মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা প্রার্থী হয়, খুব স্বাভাবিকভাবেই তো প্রশাসন তাদের পক্ষে থাকে। এটা তো এটা পুরনো একটা চিত্র। এসব থেকেও এখন ইসি এটার জন্য কঠোর হতে হলো, কি বার্তা দিচ্ছে এই বিষয়ে আপনি যদি বলেন একটু কাইন্ডলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেটা অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমি খুব ছোট করে একটু বলি যে একেবারে জ্ঞান হওয়ার পর থেকে যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন দেখেছি, আমি তো গ্রামে মানুষ হয়নি, জেলা শহরে মানুষ হয়েছে। তা আমাদের সময় যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, নির্বাচিত হতেন, তাদেরকে আমরা চোখের সামনে দেখতাম, সারা বছরই দেখতাম। আমি যশোর শহরে মানুষ, আমার জন্মস্থান যশোর শহরে। আমাদের একজন নিবেদিত প্রাণ আওয়ামী লীগের নেতা ছিলেন, তৎকালীন সময় বলা হতো মুক্তার এবং উকিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত মুক্তারদেরকে তিনি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অ্যাডভোকেটে উকিলে পরিণত করলেন। তার নাম ছিল মনোয়ার মুক্তার। খুব সকালে যদি কখনো আমরা বাড়ির দোতলা থেকে নিচের দিকে তাকাতাম, কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনোয়ার মুক্তারকে কোনো না কোনো দিন দেখা যেত। খুব সকালে তিনি একেবারে যারা শহর পরিষ্কার করতেন তাদের সাথে তিনি যে কাজ করতেন। এই মানুষগুলোকে দেখেছি। এখন স্থানীয় সরকার পর্যায়ে যারা নির্বাচন করেন, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেন, তারা কতটা জনদরদি, এই প্রশ্ন আমার সবসময় রয়ে যায়। আর স্থানীয় সরকার ব্যবস্থাপনায় একটা ত্রুটি রয়ে গেছে যে আমরা দেশ চলছে সংসদীয় পদ্ধতিতে। 300 জন সংসদ সদস্য নির্বাচিত হন, তারপরে তারা সিদ্ধান্ত নেন সংসদ নেতা কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, এইভাবে চলছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু স্থানীয় সরকার চলছে কিন্তু রাষ্ট্রবিশাসিত পদ্ধতিতে। আপনি দেখবেন যে ব্রিটেনে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, এমনকি আপনি যদি পশ্চিমবঙ্গের মেয়র নির্বাচনের দিকে খেয়াল করেন, ওখানে কিন্তু আগে কাউন্সিলর নির্বাচিত হন, সেই কাউন্সিলররা ভোট দিয়ে পরবর্তীতে মেয়র নির্বাচন করেন, যে কারণে জবাবদিহিতার জায়গা থাকে। মেয়রও জবাবদিহিতার মধ্যে থাকেন এবং যারা কাউন্সিলর হন তারা যেহেতু প্রত্যক্ষ ভোটে এবং ওদের ভোটেই মেয়র নির্বাচিত হচ্ছেন, তাদের কিন্তু একটা ক্ষমতায়নের জায়গাতে তৈরি হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, সে আলোচনা করে লাভ নেই। কেন এত পরিস্থিতি জটিল করে নেওয়া হয়েছে, এটা তো একটা বড় প্রশ্ন। কেন আওয়ামী লীগের মতন একটি প্রাচীন দলকে তার সাধারণ সম্পাদককে প্রতিদিনই বলতে হচ্ছে যে ক্ষমতার বলয় থেকে বেরিয়ে আসতে হবে? ক্ষমতার বলয় কোনটা? যে মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আপনি একটু আগে উল্লেখ করেছেন, যদিও আইনগতভাবে যে কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে পারেন, আপনি যে সাংবিধানিক অধিকারের কথা বলেন পারেন, কিন্তু দল যদি করে থাকেন, দলে যদি কর্মী হয়ে থাকেন, দলের যদি নেতা হয়ে থাকেন, তার দলীয় সিদ্ধান্ত মানতে হবে। আমাদের এখানে ত্রুটিটা সেখানেই, আমাদের দল ব্যবস্থাপনার ত্রুটি আছে। এটাকে বলুক আর না বলুক, স্বীকার করুক আর না করুক, এ ত্রুটি আছে। আপনার দল ব্যবস্থাপনা আপনার কাছে আসছি, আমি একটু আমাদের অতিথি একটা লাইন যুক্ত করি। রবীন্দ্রনাথ ঠাকুর একবার খুব দুঃখ করে বলেছিলেন যে আমরা দলাদলি করিতে পারি, কিন্তু দল গড়িয়া তুলিতে পারি না। আমরা দলাদলি খুব বেশি দেখি, এটা নিয়ে আমরা কথা বলি, এটা নিয়েই আমাদের আলোচনা করতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু যাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল হাসান আপনার কাছে। আপনি শুনছিলেন সুভাষ সিংহ রায়ের কথাগুলো, যে স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় ত্রুটি আছে, যেই জন্য আজকে একটা যে নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবেই হবে, দেশের আইন অনুযায়ী হবে, সেটা নিয়ে এত প্রশ্ন, এত কথা, শেষ পর্যন্ত কঠোর হতে বাধ্য হয় দলীয় প্রধান থেকে শুরু করে এখন ইসি পর্যন্ত বলতে হচ্ছে। কেন এরকম পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে? দেখুন, এটা খুব লম্বা আলোচনা, দাদা সঠিক বলেছেন। তবে আমি প্রথমে বলি যে 2015-তে দলীয় ভাবে, অর্থাৎ দলীয় প্রতীকে নির্বাচন করার যে নীতি প্রণয়ন করেছে শাসক দল, এটি একটা বড় ভ্রান্তি।
এবং সেখান থেকে তারা নিজেরাই মৌখিকভাবে, যদিও আইন করে বেরিয়ে আসেন, মৌখিকভাবে তার ঘোষণা দিচ্ছে। কিন্তু এটা কার্যকর না হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেখুন, এটা সত্য কথা যে যারা প্রার্থী হয়েছে এটা সাংবিধানিক অধিকার, যে কেউ নির্বাচন করতে পারে, তাহলে কোনো দল নির্বাচন করা থেকে বিরত রাখতে পারে। এবং এই চুক্তিতে আমরা দেখেছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যখন দামি প্রার্থীদের সাপোর্ট দিয়েছে, দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড করার পরও 62 জন সংসদে এসছে এবং সাদরে গ্রহণ করা হয়েছে, কাউকে বহিষ্কার করা হয়নি। সেটা একটা মেসেজ দিয়েছে গোটা আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে যে আমরা যদি এইভাবে আমাদের পেশি শক্তি দেখিয়ে বা এলাকায় আমাদের প্রভাব দেখিয়ে মন্ত্রী কিংবা এমপিদের ক্ষমতা ব্যবহার করে স্থানীয় সরকারের এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি, তাহলে ওই 62 জন সংসদ সদস্যকে যেভাবে সাদরে গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ গঠনতন্ত্র অনুযায়ী শাস্তি প্রদান না করে, তারাও সেই জিনিসটা করেছে। এবং সেই জন্য আমি মনে করি যে দ্বাদশ বাংলাদেশের গণতন্ত্রহীনতা, ইনক্লুসিভ নির্বাচন করতে না পারা, শাসক দলের পক্ষে পরপর অনেকগুলো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হয়েছে তা নয়, বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আপনি দেখুন, কেউ কারো কথা শুনছে না। এবং বিষয়টা হচ্ছে যারা পরামর্শ দিচ্ছে, আমাদের মাননীয় সড়ক মন্ত্রী, আমরা যদি ওবায়দুল কাদের সাহেবের কথাই বলি, তার নিজেরই তো আসলে সহদর প্রার্থী হয়েছেন, আমরা দেখেছি। তাহলে আমরা প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, উনি একটা মন্তব্য করেছেন যেটা যথার্থ মনে হয়েছে, যেটা প্রত্যেকেরই অধিকার, কাউকে তো আসলে নির্বাচনে আসতে বাধা দেওয়া যাবে না। এমপি মন্ত্রীর কোন আপনজন হলে কেন তারা করবে না কেন? তাহলে দেখুন কি একটা সংকটের মধ্যে পড়েছে। তারপর আবার পরিবার ডিফাইন করার ক্ষেত্রেও স্ত্রী সন্তানকে রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, সেখানে বাবা এবং দাঁড়িয়েছে অনেকে, তাহলে বাবা কি আসলে পরিবারের সদস্য না? এই ধরনের সংকট তৈরি হয়েছে। আসলে এটার মূলে যেটা, সেটা হচ্ছে আসলে ইনক্লুসিভ একটা ইলেকশনে ফেরত না আসার কারণে শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য যেন তেন ভাবে, অর্থাৎ এথেন্স থেকে ঢাকা পর্যন্ত গণতন্ত্রের যতগুলো পরীক্ষা হয়েছে, বাংলাদেশের 2024-এর যেই মডেল, এটা বোধহয় সকল মডেলকে হার মানিয়েছে। এবং তার সবচেয়ে বড় ভিকটিম শুধু বিএনপি, বিরোধী দল, 63 দল, সেগুলো নয়, বাংলাদেশ আওয়ামী লীগ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দল হিসাবে। আপনি দেখুন, সেই জন্য আমি মনে করি যে ইসি আমাদের এই নির্বাচন কমিশন হাবিবুল্লাহ আউয়াল সাহেব যেই এখন হাত ডাক করছেন, তার এই কথাগুলো আসলে তারা আমলে নিচ্ছে না। এই জন্য যে এর আগে যে উপনির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া, যেখানে শাসক দলের একজন কর্মী আপনার 1 মিনিটেরও কম সময় অর্ধশতাধিক ভোট দিয়েছে, এবং সেই নির্বাচনকে কিন্তু বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার কুমিল্লা। পরবর্তীতে যোগাযোগ মিডিয়াগুলো সোচ্চার হওয়াতে হয়তো একটু পদক্ষেপ নিয়েছে, কিন্তু রেজাল্ট তো একই ছিল এবং তার কি শাস্তি হয়েছে? জনাব কামরুল হাসান, আপনি বলতে চাচ্ছেন যে তার মানে এই নির্বাচনটাকে ইনক্লুসিভ করার জন্য, যেটা 7 জানুয়ারি নির্বাচনের অভিজ্ঞতা থেকে এই নির্বাচনের এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা ছিল আসলে, যেটা এখন পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমাদের 7 জানুয়ারি যে নির্বাচনটা, আমাদের জাতীয় সংসদ নির্বাচন, সেখানের যে পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতিটা আসলে দায়ী হচ্ছে এই আপনি স্থানীয় সরকার নির্বাচনের এই বিশৃঙ্খলা আওয়ামী লীগের মধ্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বিএনপির অসংখ্য ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর কামরুল হাসান আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এই বিষয়টা ছোট একটু আপনাকে জানতে চাচ্ছি জনাব সুভাষ সিংহ রায়, উনি যেটা বলছিলেন যে 7 জানুয়ারি নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আসলে এই উপজেলা পরিষদ নির্বাচনটাকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ করার জন্য এবং অংশগ্রহণমূলক করার জন্য এই সিদ্ধান্তটা হলো, যেটা শেষ পর্যন্ত একটা বিশৃঙ্খলায় আসলে হলো কিনা, কি বলবেন আপনি? না, এই কথাগুলো ডক্টর কামরুল হাসান যে কথাগুলো বলেছেন, সেইটার যৌক্তিকতা নিয়ে যদি আমি প্রশ্ন তুলি, এটা ঠিক হবে না আমার ক্ষেত্র থেকে। আমি যেটা মনে করি, কোদালকে কোদাল বলাই ভালো। আমাদের নির্বাচন ব্যবস্থাপনায় যে ত্রুটি আছে, সেটা আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে হয়তো বের করতে পারবো। কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা 7 জানুয়ারি নিয়ে যারা প্রশ্ন করবেন, তাদের উচিত নিজেদের কাছে নিজের প্রশ্ন করা। 7 জানুয়ারি নির্বাচনটা এমন হলো কেন? আপনি 2014 নির্বাচনে অংশগ্রহণ করেননি,
বিএনপির কথা বলছি, সেই বিএনপির একজন নেতা বরিশালের আগলঝরার, এটা সমকালে একটা বড় রিপোর্ট হয়েছে আজকেই, যে পদত্যাগ করে দুধ দিয়ে গোসল করলো বিএনপির নেতা। এরকম সে 1 মণ 36 কেজি দুধ দিয়ে তিনি গোসল করেছেন পদত্যাগ করে। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপিতে প্রথম ধাপে 81 জন, তারপরের ধাপে 66 জন, এ পর্যন্ত 147-48 জনকে বহিষ্কার করেছে। প্রথম ধাপে নির্বাচনে যতজন বিএনপির অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশে, তার চেয়ে বেশি দ্বিতীয় ধাপে হয়েছে। তৃতীয় ধাপে আমরা দেখবো যে তার চেয়ে বেশি হচ্ছে। তার মানে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে চায়, নির্বাচন ব্যবস্থাটাকেও সেটাই কিন্তু মূল বিষয় আমাদের আলোচনা হওয়া উচিত। কেন বিএনপির নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে তারা বিএনপির কথা শুনছে না? কারণটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত যেটা ছিল, সেটার থেকে বিএনপির সমস্ত নেতারা যারা মুখপাত্র হিসেবে দাবি করেন, তাদের কথা কিন্তু মিল হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন, স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়েছে যেহেতু দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে না, অতএব বিএনপির নেতা কর্মীদের প্রতি কোনো নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নাই। এটা স্থায়ী কমিটির সিদ্ধান্ত। এরপরে কিন্তু স্থায়ী কমিটি আর কোনো বৈঠক কিন্তু হয়নি, অতএব ত্রুটিটা সেখানে। আমি আবারও উল্লেখ করছি, যদি আপনি জনগণের সাথে যদি থাকতে না পারেন, জনগণের মতামত নিতে না পারেন, জনগণ দ্বারা পরীক্ষিত না হতে পারেন, আপনি রাজনীতিতে একেবারে প্রাসঙ্গিকতা হারিয়েছেন বলেই বিএনপি আজকে দিন দিন যত দিন যাচ্ছে তত বেশি জনবিচ্ছিন্ন হচ্ছে। সেটার প্রমাণে এটা আমরা পাচ্ছি, কারণ তারা বলছে নির্বাচনে যাইতে না, তাদের কথা না শুনেই এই তৃণমূল নেতারা নির্বাচনে যাচ্ছে, তারা এখন বহিষ্কার হচ্ছে, দুধ দিয়ে গোসল করছে। অসংখ্য ধন্যবাদ। তৃণমূল পর্যায়ের বিএনপিরা যে সমস্ত মন্তব্য দিয়েছেন, এগুলো তো শোনার মতন, দেখার মতন। বলছেন জনগণ দ্বারা নির্বাচিত না হয় রাজনীতি করে লাভ রাখি। অধ্যাপক ডক্টর কামরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু রাজধানীতে সবুজায়নের নামে বিলাসী গাছ, বরেন্দ্র উন্নয়নে 350 কোটি টাকার দুর্নীতি। এ বিষয়ে আমাদের প্রতিবেদকরা দুটি প্রতিবেদনও করেছেন, সেগুলো আমরা সময়ের জন্য দেখাতে পারছি না, আমরা একটু আলোচনায় চলে যাচ্ছি। জনাব জসিমউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আমি শুরু করছি এটা দিয়ে, কারণ আপনি আজকে আমাদের এই রিপোর্ট যেগুলো করেছে তাদের সাথে কথাও বলেছেন। মানে এটাকে কিভাবে দেখছেন আসলে? প্রথম কথা হলো যে বরেন্দ্র উন্নয়নে যে 350 কোটি টাকা দুর্নীতি, এটা কেন হয়? মানে সরকারি প্রতিষ্ঠানগুলো যারা কাজ করে, এইরকম একটা খবর যখন আমাদের শিরোনাম হয়, এইটা কি মেসেজ যায় সাধারণের কাছে? যখন আমরা আমাদের তাপপ্রবাহের কারণে টানা 1 মাস পুরো দেশ পুড়ছে, যেটা 75 বছরের ইতিহাস আবহাওয়াবিদদের কথা মতে। এটার কারণ হলো ঢাকা শহর থেকে সারা দেশেই, কিন্তু ঢাকা শহরে বেশি, যে সবুজায়ন কমে যাচ্ছে, যে এরকম একটি শহরে 15% উপরে গাছপালা থাকার কথা, সেখানে আমাদের 2% নয়, এমনটাই বলা হচ্ছে আবহাওয়াবিদরা। এটার নানান কারণ আছে। গাছ যেভাবে যদি লাগানো হয় সেটা চর্চা করা হয় না। কিন্তু আমরা অন্যদিকে দেখছি যে গত কয়েক বছরে রাজধানীতে মানে গাছে ভরে গেছে, কিন্তু সেই গাছগুলো আনা হয়েছে বিদেশ থেকে, চীন বা তাইওয়ান থেকে, যে গাছগুলো আসলে ছায়া দেয় না, যে গাছগুলো সৌন্দর্য বর্ধন করে, এটার জন্য কোটি কোটি টাকার খরচ হচ্ছে। এই বিষয়টি, অথচ আবার গাছের জন্য হাহাকার চলছে যখন এমন তাপপ্রবাহ চলে, অন্যদিকে টাকাও খরচ হচ্ছে। মানে কিসের অভাবে, মানে এটা নিয়ে আসলে কি, কেন পরিকল্পনা এমন হচ্ছে, কি বলবেন আপনার বিশ্লেষণ? আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সময় উপযোগী একটা বিষয় নিয়ে আলোচনার জন্য। আমরা এই বনসাইগুলো লাগাচ্ছিল যখন, আমরা তখনও প্রতিবাদ করেছিলাম, কারণ আমাদের দেশে যেখানে হাজার হাজার বৃক্ষ যেখানে নিজস্ব বাসস্থানে বিপন্ন, সেখানে আমরা চীন অথবা তাইওয়ান অথবা থাইল্যান্ড থেকে কেন বনসাই লাগাবো, এটা ছিল আমাদের প্রশ্ন। কারণ আমরা গাছ তো শুধু ছায়ার জন্য লাগাবো না অথবা সৌন্দর্য বর্ধনের জন্য লাগাবো না, কারণ গাছের সাথে অনেক কিছু জড়িত থাকে। হ্যাঁ, মানে আমি যদি বলি, অর্থাৎ প্রাইমারি অবজেক্টিভ যেটা, সেটা আমরা ধরেন সৌন্দর্য বর্ধন করলাম। তারপরে আমাদের জীব বৈচিত্র্য, আমাদের পরিবেশের বড় একটা অংশ হচ্ছে আমাদের পশু পাখি, হানিবিস, বাটারফ্লাইস, ইনসেক্ট, বিভিন্ন ধরনের অ্যানিমেলস। হ্যাঁ, এরা কিন্তু এই উদ্ভিদের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। আমরা এদেরকে কোনোভাবে ইগনোর করতে পারি না। এদের কারণে, এই পশু পাখির কারণে কিন্তু পরিবেশের ভারসাম্য টিকে আছে।
এখন এমন কিছু গাছ লাগাবো যেগুলো আমাদের পরিবেশকে কোনোভাবেই সাপোর্ট করবে না, তাহলে আলটিমেটলি হবে কি, এই যে গত 7-8 বছর আগে আমরা কাজটা করেছি, এখন প্রশ্ন উঠছে এই গাছগুলো তো আমাদের কোনো উপকারে লাগছে না। এই যে গত প্রায় 20 দিন যাবত যে প্রলম্বিত খরা, ঢাকা শহরের জীবনযাত্রা হাসপাস হয়ে উঠছে, তাই না? যেখানে এয়ারপোর্ট রোডে মানুষ দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছে না, একটু ছায়া নিবে সে ব্যবস্থা হচ্ছে না। বনসাইগুলো সাধারণত তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদেরকে তাদের ডালপালা কেটে ট্রিমিং করে ড্রেসিং করে একটা সার্টেন মানে সাইজে রাখা হয়, ফলে তার ব্রাঞ্চিং হয়ে লম্বা হয়ে বড় হওয়ার কোনো সুযোগ থাকে না। তাহলে হচ্ছে কি, হয়তো আমরা একটা উপাদানকে আমরা ঠিক করছি, আমি সৌন্দর্য বর্ধন করলাম, কিন্তু সেটা তো আমার দেশি উদ্ভিদ দিয়ে করা যেত। কারণ এই বট গাছ যদি বনসাই হয়, তাহলে আমাদের তো বটের প্রায় 50-এর উপরে স্পিসিস আছে, সেগুলো তো আমরা ইউজ করতে পারতাম, কিন্তু সেগুলো না করে বিদেশ থেকে কেন? জনাব জসিমউদ্দিন আহমেদ, আপনার কাছে একই সাথে অন্য বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি। বরেন্দ্র উন্নয়নে যে 350 কোটি টাকার দুর্নীতি যে বিষয়টা আসছে, এটা একটু যদি একই সময় যখন এই ধরনের একটা নিউজও আমাদের পড়তে হয়, শিরোনাম হয়, সেটার বিষয়টা একটু যদি আপনি বলেন যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমইডি তাদের যে অডিট হয়েছে সেটাতে গত 4 অর্থ বছরে 350 কোটি টাকার অডিটের কোনো হিসাব নেই। সেটা তো তাদের তো কাজ এই সবুজায়ন নিয়ে, সেখানে আপনি কি বলবেন, আসলে কি মেসেজ দেয় সমাজকে যখন আমরা কোনো এক সময় শুনেছি উত্তরবঙ্গের মঙ্গার জন্য বড় ধরনের একটা বাজেট হয়। আমি উত্তরবঙ্গ কিন্তু অনেক জায়গায় ঘুরে দেখেছি, উত্তরবঙ্গে কোনোদিন আমি মঙ্গা দেখি নাই। মঙ্গা যে এলাকাটাকে বলা হয় সেটা হচ্ছে আপনার এই যমুনার কিছু চর, গাইবান্ধা এলাকায় সামান্য একটু চর, সেটা সারাক্ষণই আপনার চর হিসেবে থাকে। এখন এজ এ হোল উত্তরবঙ্গকে মঙ্গা হিসেবে ট্রিট করে সে মঙ্গার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে কি করছে সেটা আল্লাহ ভালো জানে। এখন এই বরেন্দ্র অঞ্চল, বরেন্দ্র কিন্তু এখন কিন্তু আগে সে বরেন্দ্র নাই। বরেন্দ্রতে হচ্ছে আমের চাষ হচ্ছে, লিচু চাষ হচ্ছে, সেখানে ধান হচ্ছে। এই যে ফসলে ভরা এখন বরেন্দ্র, সেটার উন্নয়ন কি হচ্ছে সেটা আমরা আসলে মানে এই ঢাকা থেকে বসে এটা আমরা বুঝতে পারবো না। এখন কনসার্ন যারা বরেন্দ্র অঞ্চলে আছে সে টাকা দিয়ে কি করছে তারাই ভালো জানবে। আমরা যারা বরেন্দ্র অঞ্চল আমরা ঘুরছি, আমরা বরেন্দ্র অঞ্চলে কিন্তু আমরা মনে হয়েছে দেশের অন্যান্য অঞ্চল থেকে অনেক প্রোডাক্টিভ। আরো অনেকক্ষণ কথা বলতে পারলে ভালো হতো, যেহেতু আপনার এটা নিয়ে অনেক পড়াশোনা আছে। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা স্টুডিওতে ফিরতে হচ্ছে। জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে যাচ্ছি। এই যে এই ধরনের যখন সবুজায়ন নিয়ে আমরা কথা, গত 1 মাস যখন মানুষ পুড়ছিল সারা দেশের মানুষ, তখন একই প্রসঙ্গ বারবার আসছে। সেই সময় যখন দুইটা বিষয় আসে, একটি হলো যে গাছ ঠিকই লাগিয়েছে সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলো, সেটা হলো বিদেশি গাছ নিয়ে আসছে যেটা ছায়া দেয় না। একই সাথে যখন বরেন্দ্র উন্নয়নে 350 কোটি টাকার দুর্নীতি আমরা সবুজায়নে দেখি, কি মেসেজ দেয় এটাতে আপনার কাছে যদি বলেন আপনি? সবচেয়ে ভালো হতো যে আসলে সমস্ত জায়গায় প্লাস্টিকের গাছ লাগিয়ে দিত। মানে সবকিছু তো একটা বিজ্ঞান আছে এবং সবকিছু তো কারণ থাকতে হবে। হ্যাঁ, কারণ আছে, লাভের লোভ তো দেখছি সব জায়গায় পেয়ে বসেছে। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা, 2015 সালে জাতিসংঘ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পদক দেওয়া হয়েছে, এবং যে বছর চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ দেওয়া হয় সেই বছরে জাতিসংঘের অধিবেশনে আমার থাকার সুযোগ হয়েছিল। এবং কেন তাকে চ্যাম্পিয়ন্স অফ আর্থ দেওয়া হচ্ছে সেটা কিন্তু তারা একটা ব্যাখ্যা দিয়েছিল। বলেছিল পৃথিবীতে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই সময়কালে অর্থাৎ 2009 থেকে 2015 এই সময়কালে বাংলাদেশের 10% এই যে বনজ সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু তার মূল কারণ ছিল। এবং আপনি দেখেন আমাদের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপনার এই টেবিলে হোক, বিভিন্ন রাজনৈতিক টকশোর টেবিলে হোক, অনেক আলোচনা হয়েছে, কিন্তু পঞ্চদশ সংশোধনী একটা গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে, যেটা নিয়ে আওয়ামী লীগের নেতারাও কথা বলেননি, বিশ্লেষকরাও বলেননি। সেটা হচ্ছে 18 ক ধারা। 18 ক ধারাতে সংযোজিত হয়েছে যে সরকার কি দায়িত্ব পালন করবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে, জলাশয়,
বনভূমি এটা রক্ষার্থে কি কি দায়িত্ব পালন করবে 18 ক ধারায় সংযোজিত হয়েছে। আমরা শুধুমাত্র এই 18 ক ধারা বাদ দিয়ে আর বিষয়গুলো না আলাপ করেছি পঞ্চদশ সংশোধনীতে। অর্থাৎ আমাদের যে আপনি উল্লেখ করলেন যে ঢাকা শহরে 15% উপরে এই যে সবেধন নীলমণি যে 8% সবুজের কথা বলা হচ্ছে, সেখানে 58% হচ্ছে বিদেশি গাছ। এক্স্যাক্টলি। আমাদের তো আমরা ছোটবেলার থেকে দেখে এসেছি যে আমাদের ফুলে ফলে ভরা এই বাংলাদেশ, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বাংলাদেশ, সেখানে কেন আমরা এইরকম অতি জ্ঞানীর মতো কাজ করছি? কারণ অতি জ্ঞানীদের কিন্তু সাধারণ জ্ঞান থাকে না, আমার মাথায় ঢোকে না এগুলো। এই কাজগুলো কিন্তু একমাত্র কারণ হচ্ছে লাভের লোভ। লাভের লোভ কিন্তু সব ক্ষেত্রে পেয়ে বসেছে। খুব দুঃখজনক ঘটনা। অধ্যাপক জসিমউদ্দিন যে কথাগুলো বললেন, এখন একটা কৃষি এবং পরিবেশ অডিট কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা তো তদন্ত কমিটি সম্পর্কে জানি বাংলাদেশে, এগুলো গঠনই করে, কিন্তু সেটা কি কতটুকু হয় জানাও জানা। এটা যদি জানা যেত তাহলে বোঝা যেত যে 350 কোটি টাকা কিভাবে কোথায় খরচ। কিন্তু গণমাধ্যমে এই আলোচনাগুলো খুব জরুরি। আপনারা যে আলোচনা করছেন আমরা ধন্যবাদ জানাই, কেননা এই আলোচনা একেবারে বৃথা যায় না, একেবারে বৃথা যাবে না। আপনি দেখেন তো এতগুলো সিটি কর্পোরেশন বাংলাদেশে আছে, আমি কাউকে খাটো করে বলছি না। যেই রাজশাহী শহর এক সময় বলা হতো আকাশে মেঘ জমলে 1 হাঁটু পানি জমে রাজশাহী শহরের ভিতরে, আপনি যদি সকাল 7টার সময় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এখন যান, আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠবে। মানে ব্যবস্থাপনাটা খুব জরুরি। এবং সেখানে আপনি যদি কোনো গাছ কাটতে যান, অসম্ভব একটি কাজ। বর্তমান মেয়রের সময় তিনি যে কাজটি করেছেন কয়েক ধাপে, অতুলনীয়। অর্থাৎ আমরা যদি ব্যবস্থাপনাটা করতে পারি, জনপ্রতিনিধিরা যদি এই ব্যাপারে সক্রিয় হন, মানে প্রতিবেশকে যে আমরা গুরুত্ব না দিয়ে যাই, তখন এই প্রকৃতি এসে আমাদের মাঝে মাঝে বুঝিয়ে যায় যে এটা কত গুরুত্বপূর্ণ জীবনের সাথে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সিএসআরএম গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত সিএসআরএম গণতন্ত্র দেখার জন্য। এই পর্বে আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভে ব্যাপক পুলিশি নির্যাতন। বিষয়টি হলো যে ইসরায়েল বিরোধী বিক্ষোভ যখন করছে তারা, সে সময় নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো এই শিক্ষার্থীদের বিক্ষোভটা, এখন ছড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এবং সেখানে যে ছাত্ররা তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন বিভিন্ন গণমাধ্যমের কাছে, সেটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। আপনার কাছে আমি যাচ্ছি যারা শওকত আলী সাগর এই বিষয়টা নিয়ে। প্রথমেই এই যে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশি এত হামলা নির্যাতনও করছে এবং তাদেরকে আটক করছে, তারা মানে এই বিষয়টিকে, মানে আপনি তো আছেন কাছাকাছি একটি দেশে, আপনি আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজ করেন, কথা বলেন, কিভাবে দেখছেন এই বিষয়টিকে? যখন যখন তারা ইসরায়েল বিরোধী বিক্ষোভ, যখন এটা নতুন একটা বিষয় না আসলে, এর আগেও অনেকবার যখন এই শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিক্ষোভ করে, যখন তাদের মনে হয় যে এটা নিয়ে তাদের বিক্ষোভ করতে হবে, সেই রকমভাবে এই ইসরায়েল বিরোধী বিক্ষোভ তারা করছেন এবং সেখানে পুলিশি হামলা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন, ছাত্ররা সরাসরি বিক্ষোভে গিয়েছে কিন্তু অনেক পরে। তারও আগে ছাত্ররা এই বিষয়গুলো, কেবল ছাত্ররা না, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতেও পর্যন্ত ঘটেছে যে ছাত্ররা যখন গাজায় গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তখন কিন্তু তারা রাস্তায় নেমে আসেনি। তারা তখন শুধু প্রতিবাদ করছিল স্টেটমেন্ট দিয়ে পত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায়। ঠিক সেই সময় সেটিকেও মানে গলা চেপে ধরার মতো একটি ব্যবস্থা করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ড ইউনিভার্সিটিতে সেখানে তার প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো কিন্তু একে একে বিভিন্ন সময় হয়েছে যখন এই বিক্ষোভের দিকে যায়নি। তারপরে একদিকে সেখানে হত্যাকাণ্ড বেড়েছে, নির্যাতন বেড়েছে গাজায়। তারপরে শিক্ষার্থীরা একেবারে শেষ সময় এসে যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেই সময় তারা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করতে শুরু করেছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছে তাদের দাবি কিন্তু খুব বড় কিছু না, তারা খুব সামান্য কয়েকটি বিষয় বলেছে। আপনি নিশ্চয় জানেন যে তারা শুধু বলছে যে এটি একটা এথিক্যাল কোশ্চেন, কিন্তু
যারা কর্পোরেট মানে ওয়ার্ল্ডে এখন যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ক্ষেত্রেও এথিক্যাল বিজনেস, এথিক্যাল ইনভেস্টমেন্ট এই বিষয়টি খুব আলোচিত হয়। সেই জায়গায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের যেসব জায়গায় ইনভেস্টমেন্ট আসছে সেই ইনভেস্টমেন্টগুলি যদি অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে যোগ সাজস থাকে বা অস্ত্র ব্যবসা করে অস্ত্র ব্যবসায়ীদের সমর্থন করে সেই সব কোম্পানিতে যদি বিশ্ববিদ্যালয়ের ইনভেস্টমেন্ট থাকে তাহলে নৈতিকতার প্রশ্ন ওঠে। এবং এই জায়গাটি তারা বলেছে যে ইনভেস্ট অল অফ ইউর ইনভেস্টমেন্ট যেগুলো আছে যারা গণহত্যার সঙ্গে জড়িত, যারা গণহত্যার জন্য অস্ত্র সরবরাহ করছে এবং গণহত্যাকে সমর্থন করছে, জাস্ট সিম্পল দাবি। এবং তারা বলছে যে ইসরায়েল, দেখেন আমরা বিভিন্ন দেশে, আমরা বাংলাদেশে প্রেক্ষিত বলি, নানা জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় বয়কট আন্দোলন করা হয় যে একে বয়কট করো, ওকে বয়কট করো। তারা কিন্তু প্রকারান্তরে বিষয়টি একই রকম দাঁড়ায়, কিন্তু তারা বয়কট বলছে না, তারা শুধু বলছে যে এথিক্যাল গ্রাউন্ডে তুমি ইনভেস্ট করো এই সব জায়গাগুলো থেকে। এবং সেটি করতে গিয়ে তারা যখন সেখানে বসে অবস্থান শুরু করেছে তখন এই যে পুলিশের নির্যাতন যেভাবে হয়েছে এটি এখন পশ্চিমা বিশ্বে কেবল নয় সারা বিশ্বে কতগুলো প্রশ্নকে আমাদের সামনে তুলে এনেছে। এবং প্রথমত একটা যে বড় বিষয়টি তুলে এনেছে সেটি হচ্ছে যে আমরা যে ফ্রি স্পিচের কথা বলি, আমরা যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, আমরা কোথায় কোথায় বাংলাদেশের মতো কিংবা ডেভেলপিং কান্ট্রিগুলোতে কোথায় মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে, কোথায় মত প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, সেই সব বিষয় নিয়ে পশ্চিমা দেশের অনেক বড় বড় আমরা কথা বলি। এখন খোদ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সেই মত প্রকাশের স্বাধীনতাকে তারা বাধাগ্রস্ত করছে, হস্তক্ষেপ করছে এবং মত প্রকাশটাকে একটা ছোট প্রশ্ন করছে। তার মানে বিষয়টা ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে সম্পর্ক ছেদ করে, এটাই তো তাদের বিষয়বস্তু ছিল। তারা যখন এই বিক্ষোভ করছিল, এখন এই বিক্ষোভে যখন তাদের পুলিশ নির্যাতন চালায়, হামলা, তার মানে কি মেসেজ যাচ্ছে সারা বিশ্বের জন্য? যে সারা বিশ্ব যখন বলে যে গণহত্যা বন্ধ করতে হবে ফিলিস্তিনে, সেটার পক্ষে যখন কাজ করে, তখন যখন এইরকম নির্যাতন আসে তাহলে তো খুব পরিষ্কার মেসেজই পাওয়া যাচ্ছে যে আসলে সেটা কতটা কবে বন্ধ হবে বা গণহত্যাকে সমর্থন করছে। শুধু তাই নয়, যে আমরা যে মানে ফ্রি স্পিচের যে কথাটা বলি সেইটাকেও একটা প্রশ্নের মুখে তারা তুলে দিয়েছে। পাশাপাশি কতগুলো প্রশ্ন কিন্তু সামনে আসছে যে বিশ্ববিদ্যালয়ের মানে হায়ার এডুকেশনের পারপাসটা তাহলে কি হবে, সেই প্রশ্ন, সেই বিতর্কটা কিন্তু এখন শুরু হয়েছে যে যদি হায়ার এডুকেশনে যারা আছে তারা যদি মানে এই ধরনের বিবেকের প্রশ্নে রাস্তায় দাঁড়াতে না পারে, কথা বলতে না পারে, তাহলে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য হায়ার এডুকেশন? এবং ব্রডার সোসাইটিতে ইউনিভার্সিটিগুলোর রোল কি হবে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। তবে ভালো খবর হচ্ছে যে গতকাল থেকে কোন ইউনিভার্সিটি তারা ছাত্রদের এই যে দাবি দাওয়াগুলো সেগুলো তারা কনসিডার করার ব্যাপারে তাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে যে তোমরা যে কথা, এগুলো একটু সময় লাগবে হয়তো, বাট অ্যাটলিস্ট অন্তত বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, ব্রাউন ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, রাটগার ইউনিভার্সিটি, বেশ কয়েকটি ইউনিভার্সিটি কিন্তু গতকাল থেকে এই আলোচনাটা শুরু করেছে। তোমরা যে দাবিটা তুলেছো আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। ধন্যবাদ আপনাকে, আপনি এত দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি ভালো থাকবেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন আসছি স্টুডিওতে জনাব সুভাষ সিংহ রায়, একই প্রশ্ন আপনার কাছেও, কি মেসেজ যাচ্ছে আসলে? আপনি যদি শওকত আলী সাগর ভাইকে যদি বলতে দেন উনি টানা 1 ঘন্টা বলতে পারবেন। এক্স্যাক্টলি, কেননা এটা নিয়ে উনি বহু আগের থেকে কিন্তু কথাবার্তা বলে আনছেন। আমার কাছে খুব অবাক লাগে যারা গণতন্ত্রের কথা শেখায় সারা পৃথিবীকে, তাদের নমুনা আমরা কিন্তু একেবারে পেয়ে গেলাম। 2016 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তার সাধারণ অধিবেশনের ভাষণের সময় বলছেন যে আপনারা উন্নত রাষ্ট্রগুলোর মানবাধিকারের সংজ্ঞা আমি বুঝি না, আটলান্টিক মহাসাগরের এপারে একটা মানবাধিকারের সংজ্ঞা, ওপারে একটি মানবাধিকারের সংজ্ঞা। আপনি 90টা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত এই কয়েকদিনে যা ঘটেছে এটা সত্যি চোখে দেখা যায় না, এবং যে পরিমাণে নির্যাতন, গ্রেপ্তার হয়েছে আপনি যদি বর্ণনা করতে যান অনেক সময় প্রয়োজন। আমি একটা কথা আপনাকে বলি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই যে যখন এই আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো তার পরবর্তীতে তিনি যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছেন, তখন পৃথিবীতে কোনো রাষ্ট্রনায়ক, সরকার প্রধান এমন কথা বলেননি, সাহসী উচ্চারণ করেননি। তিনি স্যাংশন, পাল্টা স্যাংশন নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন রাশিয়াকে শিক্ষা দিতে চান, ভালো কথা, কিন্তু সারা পৃথিবীর মানুষকে কষ্ট দিচ্ছেন, কেউ বলেনি। 1973 সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় একমাত্র সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশ থেকে
28 জনের একটি চিকিৎসক দল পাঠিয়েছিলেন। তখনও পৃথিবীর কোনো মুসলিম প্রধান দেশ এই সাহসটুকু করেনি। তা আমাদের এগুলো ভাবা দরকার যে 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব 25শে সেপ্টেম্বর যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন, এবং অবশ্যই তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন, এই ভাষণ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি এখানে আরও এই ফিলিস্তিনি জনগণের যে লড়াই সংগ্রাম, তাদের যে ন্যায্য অধিকারের লড়াই তিনি সমর্থন করেছিলেন, পুনর্ব্যক্ত করেছিলেন। এই যে লড়াইয়ের যে জায়গাটি আমাদের এখন মনে হচ্ছে ওই সমস্ত উন্নত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই বার্তাটুকু ঠিকই পেয়ে গেছেন। তারা কিন্তু মানবাধিকারের কথা এখন বলতে শুরু করেছেন, এবং তাদের উপর নির্যাতন নেমে আসার পরেও আপনি যদি ভিডিও ফুটেজগুলো, আমার কাছে সমস্ত বেশ কিছু ছবি আছে, এটা দেখা যায় না কীভাবে নির্যাতন করা হচ্ছে, কিভাবে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে মাটির সাথে মিশিয়ে দিয়ে কীভাবে তার কণ্ঠরোধ করা হচ্ছে। এবং তারা কিন্তু আবার ওই দেশ কিন্তু আবার আমাদেরকে মানবাধিকারের অনেক রকম সংজ্ঞা দেন, মানবাধিকার দিয়ে আমাদের উপরে সোচ্চার হন, আমাদেরকে অনেক কিছু বলবার চেষ্টা করেন। বারবার বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশে। কিন্তু আপনি এই যে এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট কিন্তু যতই তারা কাজ করুক না কেন, যতই নির্যাতন নেমে আসুক না কেন, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, কলেজের ছাত্রদেরকে আপনি কিন্তু আর এরা মুখ বন্ধ করে রাখতে পারবেন না। এটা কিন্তু বড় একটা শিক্ষা আমাদের জন্য, যে সত্যের জয় হবেই। আপনি এই যে বঙ্গবন্ধু বলতেন না, তার ভাষণে বলেছিলেন না যে বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। শোষিতের পক্ষে মানুষ জেগে উঠবেই। সেটা কবে উঠবে সেটা আমি ছোট্ট একটু সময়ের জন্য যাচ্ছি। শওকত আলী সাগর, আমাদের একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছে, যদি আপনি একটু বলেন আগামী দিনগুলোতে কি হচ্ছে, এরকমটাই হবে না কেমন চলবে, একটু আপনার অভিজ্ঞতা কি বলে? আমি একটু আগে যেটা বলতে শুরু করেছিলাম যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন, এবং পাশের দেশ কানাডাতে, দেখেন কানাডাতেও কিন্তু ছাত্র আন্দোলন শুরু হয়েছে। টরন্টো ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টাইম ধরে দিয়েছিল যে রাত 10টার পরে আর তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, কিন্তু রাত 10টার পরে তারা বলেছে যে না, তোমরা যদি শান্তিপূর্ণভাবে থাকো তাহলে তোমরা থাকতে পারো। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু বলেছেন যে না, ছাত্রদের বিক্ষোভ করার অধিকার আছে, তবে যেন অন্যের কোনো হুমকি তৈরি না হয়। একটু টোনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এবং আমি সেটা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে একটা রাজনৈতিক মূল্য দিতে হবে, এবং আগামী দিনগুলোতে যেটা সুভাষ সিংহ সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তার একটা প্রভাব পড়বে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ শওকত আলী সাগর, এত দূর থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ, আপনাকেও কৃতজ্ঞতা আপনার প্রতি। দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামীকাল একই সময় CSRM জনতন্ত্রে গণতন্ত্রে। সবাই ভালো থাকবেন।